আমরা তাহলে আজকে অন পেজ অপটিমাইজেশন পার্ট 2 দেখব। হ্যাঁ, অন পেজ অপটিমাইজেশন পার্ট 1 এ আমরা দেখছিলাম যে ডোমেইন হোস্টিং আইডিয়া, এরপরে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। এর সাথে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করে, এবং হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, সাথে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করছিলাম, এবং হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এত দূর পর্যন্তই আমরা পার্ট 1 এ দেখছিলাম। সো আজকে আমরা অন পেজ অপটিমাইজেশন পার্ট 2 নিয়ে কথা বলবো। আর অন পেজ অপটিমাইজেশন পার্ট 2 তে আমরা দেখব যে ওয়েবসাইটে পারমালিঙ্ক কিভাবে সেট আপ করে, হ্যাঁ, আমাদের কিভাবে ক্যাটাগরিজ আনক্যাটাগরিজ গুলোকে ক্যাটাগরিজ ক্রিয়েট করতে হয়, আমাদের ক্রিয়েটে কাস্টম মেনু, আমাদের ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ মেনু তৈরি করতে হয়, মেনুটাকে সেট করতে হবে, এবং কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করব। আর এর সাথে আমরা কিছু প্লাগইন নিয়ে কাজ করব, যে ক্লাসিক এডিটর এবং জ্যাটপ্যাক। ওকে, তো এই কাজগুলো করার জন্য আমরা ওয়েবসাইটে যাব, যে এর আগে ক্লাসে আমরা যেটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম। তো আমরা জানি সি প্যানেল থেকে আমরা হচ্ছে যে seo.visionarytechnologybd.com, যেটা এই ওয়েবসাইটটায় আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম সি প্যানেল থেকে। তো আমরা এই ওয়েবসাইটটাকে লগ ইন করার জন্য বা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা সাইটটাতে স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হবে। আমরা জানি যে ডাব্লিউপি অ্যাডমিন লেখার পরে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করছিলাম সেটা দিয়ে আমরা সাইটে লগ ইন করে ফেলবো। ওকে, সাইটে লগ ইন করার পরে আমরা সাইটের ড্যাশবোর্ডে আসবো। ফার্স্ট টেবল আমরা কিছু প্লাগইন নিয়ে কাজ করব। ওকে, আমরা ফার্স্ট টেবল কিছু প্লাগইন সেট করব। তো প্লাগইন গুলোর মধ্যে প্রথমে আমরা ক্লাসিক এডিটর প্লাগইনটা সেট করব। এখান থেকে আমাদের ক্লাসিক এডিটর প্লাগইন ছিল, আগে প্লাগইন গুলো সেট করে নিব, এরপর পেজ মেনু গুলো আমরা সাজাই নিব। তো আমরা এখান থেকে ক্লাসিক এডিটর, আমরা ক্লাসিক এডিটরটা কেন দেব বা ক্লাসিক এডিটর প্লাগইন এর কাজ কি? ক্লাসিক এডিটরটা হচ্ছে আমরা ডিফল্ট সাইটে যখনই কোনো পোস্ট দিব, এই পোস্টটা ক্লাসিক কোডে দেওয়া যায়, যাতে এই জন্য এই প্লাগইনটা ইউজ করতে হয়। আমরা যদি আমাদের ওয়েবসাইটে ডিফল্ট কোনো একটা পোস্ট দিতে চাই, আমরা জানি পোস্ট অপশন থেকে কোনো পোস্ট দিতে পারবো, অথবা পেজে পোস্ট দিতে চাইলেও পেজেও পোস্ট দিতে পারবো। তো আমরা পোস্ট অপশনে যাই, যে আমরা অ্যাড নিউ, নতুন একটা পোস্ট ক্রিয়েট করব, অ্যাড নিউ। সো এই যে আমরা একটা নতুন পোস্ট দেওয়ার ফাংশনে আসতেছি, যে এর ইন্টারফেসটা আসলে খুব একটা ভালো লাগে না, হ্যাঁ, বা ভালো দেখায় না, ইউজার ফ্রেন্ডলি না। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখান থেকে টাইটেল বা এর মেইন বডিটা কোথায় বসাতে হবে বা কন্টেন্টটা কোথায় দিব, খুব একটা স্পষ্ট না বা ক্লিয়ার না। তো এই জন্যই আমরা এই ইন্টারফেসটা চেঞ্জ করার জন্যই মূলত আমরা ব্যবহার করব ক্লাসিক এডিটর। ওকে, তো আমরা একটু দেখি ক্লাসিক এডিটরটাকে ইনস্টল করে নেই, এরপরে কি ভিন্নতা চলে আসে সেটা আমরা দেখব। তো আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম। আমরা জানি প্লাগইন ইনস্টল করার জন্য আমরা ওয়েবসাইটের প্লাগইন সেকশনে যাব। প্লাগইন থেকে আমরা যে কোনো কিছু নতুন প্লাগইন ইনস্টল করতে গেলে কোথায় যাব? অ্যাড নিউ। আর ইনস্টল প্লাগইন এ গিয়ে আমরা সাধারণত দেখতে পারবো আমাদের কি কি প্লাগইন বর্তমানে ইনস্টল আছে। তো আমরা সরাসরি অ্যাড নিউ যাব, যে নতুন কোনো প্লাগইন ইনস্টল করব। অ্যাড নিউ থেকে দেখেন আপনাকে সাজেস্ট করতেছে ক্লাসিক এডিটর, প্রায় 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। আর যদি আপনি এভাবে আপনার ড্যাশবোর্ডে খুঁজে না পান, আপনি এখান থেকে সার্চ করবেন যে ক্লাসিক এডিটর। সো ক্লাসিক এডিটর লিখে সার্চ করলে আপনি ডিফল্ট পেয়েই যাবেন। আর অটোমেটিকলি পেয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট ইনস্টল নাও ক্লিক করে নেবেন। তো আমরা ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিব। আর এটা একবার ইনস্টল করলে নেক্সট টাইম আর কখনো করতে হবে না, ফার্স্ট কেবল একবার আপনাকে সেট করে নিতে হবে। আমরা একটু ইনস্টল নাও ক্লিক দিব। তো ইনস্টল নাও আমার দেখছে যে গিয়ার আইকনটা ঘুরতেছে। হ্যাঁ, ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ। অলমোস্ট আমাদের ইনস্টল কমপ্লিট। এখন আমরা কি করে নেব? প্লাগইনটাকে অ্যাক্টিভ করে নেব। ওকে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ ডান। হ্যাঁ, তো আমাদের ক্লাসিক এডিটরটা অলরেডি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা একটু দেখব যে নতুন পোস্ট দেওয়ার ইন্টারফেসটা কেমন দেখায়। একটু আগে আমরা দেখছিলাম যে নতুন কোনো পোস্ট দেওয়ার জন্য ইন্টারফেসটা আমাদের ওয়েবসাইটে এরকম আসে, তাই না? যখন আমরা এই প্লাগইনটা সেট আপ করি নাই, বাট এখন আমরা তো প্লাগইনটা অলরেডি সেট আপ করে ফেলছি। এখন দেখি আমাদের কি পরিবর্তন আসে। আমরা আবারও কোথায় যাব? পোস্ট অপশন। পোস্ট অপশন থেকে আমরা যাব অ্যাড নিউ, মানে নতুন পোস্ট। তো আমরা একটু নতুন পোস্টের ফাংশনে আবারও যাব।
যে দেখেন এখন বেশ আমাদের একটু ইউজার ফ্রেন্ডলি বা লুক লাইক, হ্যাঁ, যে আমরা ওয়েবসাইটে যা পোস্ট দেবো অ্যাড টাইটেল এবং এর সাথে আমরা যে কন্টেন্ট দিব, কন্টেন্ট দেওয়ার বডিটা আসছে যা একটু আগে আমাদের এই ইন্টারফেসের চাইতে কিন্তু এই ইন্টারফেসটা অনেকটাই স্মার্ট দেখায়। সো আমরা ক্লাসিক এডিটরটা এভাবে সেট করে নিব। তো ক্লাসিক এডিটরটা আমরা এভাবে মানে সেট করে নিব বা ইনস্টল করে নিব। ক্লাসিক এডিটর ইনস্টল করার পরে আমরা প্লাগইন সেট করব, সেটা হচ্ছে আর্ক স্মিথ অ্যান্টি স্প্যাম দিব। হ্যাঁ, অ্যাক্টিভ আর্ক স্মিথ। আর্ক স্মিথ হচ্ছে অ্যান্টি স্প্যাম, যা আপনার ওয়েবসাইটটাকে ভাইরাস থেকে প্রোটেক্ট করবে বা স্প্যামিং থেকে প্রোটেক্ট করবে। সো এটা নতুন ওয়েবসাইটের জন্য খুব এসেনশিয়াল যে এটা আপনি শুরুতেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এই প্লাগইন গুলো সেট করে নেবেন। অ্যাক্টিভ আর্ক স্মিথ, হ্যাঁ। তো আমরা এই আর্ক স্মিথটা ওয়েবসাইটে সেট করে নিব। অলরেডি হয়তো এই যে দেখেন এখান থেকে আমাদের আর্ক স্মিথটা ইনস্টল করা আছে, বাট অ্যাক্টিভ নাই, ডিফল্ট এটা আসলে থাকেই। তারপরেও এটাকে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি যদি এখান থেকে ডিলিট করে দেই, যে এটা ধরেন নাই, আমি নতুন ইনস্টল করব, এখান থেকে অ্যাড নিউ, আপনি অ্যাড নিউ, আমরা প্লাগইন নতুন ইনস্টল করব। এই যে এখান থেকে আমাকে সাজেস্ট করতেছে, দেখেন রিকমেন্ড করতেছে যে আর্ক স্মিথ অ্যান্টি স্প্যাম প্রোটেকশন। যে এটা হচ্ছে যে আমাদের কোনো স্প্যামিং থেকে ব্লক করবে, হ্যাঁ, বা প্রোটেক্ট করবে। সো এটাও ইম্পর্টেন্ট। দেখেন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, এগুলো খুব পপুলার। তো এই আর্ক স্মিথটাকেও আমাকে কি করতে হবে, এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল কমপ্লিট, আমরা ইনস্টল হয়ে গেলে এটাকে আমরা কি করে নিব, অ্যাক্টিভ করে নিব। এই যে আর্ক স্মিথ আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব। সো এই আর্ক স্মিথটাও কিন্তু একটা প্রিমিয়াম প্লাগইন। সো এটা আমরা হয়তো 1 বছরের জন্য ফ্রি ইউজ করব, বাট এই আর্ক স্মিথটাও প্রিমিয়াম। সো তো এটা আমরা আর্ক স্মিথটা যখনই আপনি এই অ্যাক্টিভ করে নিলেন, অ্যাক্টিভ করার পরে এখান থেকে দেখেন লেখা আসছে যে সেট আপ ইওর আর্ক স্মিথ অ্যাকাউন্ট। আপনার আর্ক স্মিথ অ্যাকাউন্টটাকে সেট আপ করে নিতে হবে এই ওয়ার্ডপ্রেস এর জন্য। সো আমরা এখানে ক্লিক দিব যে সেট আপ ইওর আর্ক স্মিথ অ্যাকাউন্ট। আমরা আর্কস্মিথ অ্যাকাউন্ট সেট করে দিলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রাইস গুলো দেখতে পাচ্ছি, যে হ্যাঁ, যে বিভিন্ন পার্সোনাল প্লাস যে এই প্যাকেজ গুলো যেমন হচ্ছে $50, কোনোটা $10, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছি যে 10টা এপিআই কি দিবে হয়তো স্প্যাম প্রোটেকশনের জন্য। এই আমরা এটা নিব প্রথম অবস্থায়, আমরা যেহেতু ট্রায়াল ফ্রি নিব, সো আমরা এখান থেকে গেট পার্সোনাল যে স্প্যাম প্রোটেকশন এটার জন্য আমরা ইউজ করব, এটাই নিয়ে নিচ্ছি যে স্প্যাম প্রোটেকশন ইউর পার্সোনাল সাইট অর ব্লগ। আমরা এটা নিব। ওকে, ফাইন। এরপর হচ্ছে গেট পার্সোনাল, এখানে ক্লিক দিলে দেখেন যে আপনাকে কি বলতেছে যে ইওর ইমেইল অ্যাড্রেস, এরপরে হচ্ছে যে পেমেন্ট ডিটেলস, মানে আপনার কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, কার্ডের সিবিসি কোড নাম্বার, হ্যাঁ, যে যে এইভাবে কার্ডের নাম্বার এবং কার্ডের পিছনে যে সিবিসি কোড এগুলো থাকবে, মাস্টার কার্ড। এরপর হচ্ছে পোস্টাল কোড দিতে হবে, কান্ট্রি নেম। বাট এখানে ফার্স্ট অফ অল আপনার থেকে চার্জটা কাটবে না, এটা পরের বছর থেকে আপনার থেকে চার্জ কাটবে, কিন্তু শুরুতে ফ্রি নিতে গেলেও আপনাকে কি করতে হবে, কার্ডটা অ্যাড করতে হবে। তো এটা যদি আমরা 1 ইয়ার্স এর জন্য নেই তাহলে $36, $36। বাট এই যে আমরা একটা সিম্বল দেখতে পাচ্ছি, দেখেন সে $36 নিয়েও তার কিন্তু মুখে একটা খুব ভালো হাসি নাই। তার মুখে হাসি নাই $36 নিয়েও, আর আপনার মুখের হাসি তো আরো ফুরে গেছে যে $36 দিয়ে কিনতে হবে, আপনার মুখ শুকায় গেছে, স্যার, তাই না? স্যার এগুলা কি ক্লায়েন্টের জন্য করতে গেলে আমাদের ইনফরমেশন? তো আমরা এখান থেকে আসলে এই যে এর স্মেল বা এর হাসিটা দেখে আমার লাগ নাই, বা হ্যাঁ, আমাদের নিজের মুখের হাসি ফোটাইতে হবে। বাট আমরা যদি এটাকে আরো বাড়ায় দেই যে 2 ইয়ার্স এর জন্য নেই, বা এখান থেকে দেখেন আমরা এখান থেকে যখন $120 দিলাম, যে তখন কিন্তু তার মুখের হাসিটা খুব ফুটছে আর আপনার মুখটা শুকায় গেছে। তো তার মুখের হাসি না ফুটে আমরা আমার মুখের হাসি ফুটাই, সো ডিরেক্টলি এদিকে টান দিয়ে দিব। তো আমরা 0 ইয়ার্স মানে কোনো পেমেন্ট করব না বা এটা কিনবো না 0 ইয়ার্স এর জন্য। আর এখান থেকে দেখেন আপনার কার্ডের ইনফরমেশন গুলো অটোমেটিকলি অফ হয়ে গেছে। তো আমরা কার্ড অ্যাডও করব না, আমরা জাস্ট ইওর ইমেইল অ্যাড্রেস, কারণ আপনাকে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে যে যেই ইমেইলে আপনাকে হয়তো একটা এই এপিআই কি পাঠাবে, যেটা লাইসেন্স কি আপনাকে 1 বছরের জন্য অ্যাক্টিভ করার জন্য। সো আমরা এখান থেকে দিলাম, দেওয়ার পরে আমাদের হয়তো নামটা দিলাম,
এরপরে ওয়েবসাইট ইউআরএল, আমি কোন ওয়েবসাইটের জন্য এটাকে সেট করব, তাহলে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে seo.missionarytechnology.com। এটার জন্য আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলাম। ওয়েবসাইট দেওয়ার পরে আমরা এগুলোতে একটু চেক মার্ক দিয়ে দিব। চেক মার্ক দেওয়ার পরে যে কন্টিনিউ পার্সোনাল সাবস্ক্রাইব, ওকে ক্লিক দিলে যে চেক ইউর ইমেইল অ্যাড্রেস, উই সেন্ড ইউ এ টেম্পোরারি ভেরিফাই ইমেইল, প্লিজ চেক seo.citctg। হ্যাঁ, আমাদেরকে একটা মেইল পাঠাইছে, সেটাকে একটু অ্যাক্টিভ করে নিতে হবে। সো আমরা একটু seo ডট মেইলটা লগ ইন করে নিব। আমরা মেইলটা লগ ইন করার পরে দেখবো যে স্মিথ থেকে আমাদেরকে একটা ভেরিফিকেশন লিংক পাঠাবে, এটাকে একটু ভেরিফাই করে নিতে হবে। তো এই যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ইওর স্মিথ অ্যান্টি স্প্যাম ভেরিফিকেশন কোড। তো এই ভেরিফিকেশন কোড, আমরা এই কোডটাকে কপি করে নিয়ে গিয়ে আমাদেরকে এখানে বসায় দিতে হবে। এটা মেইল ভেরিফিকেশন কন্টিনিউ। এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে আরেকটা মেইল পাঠাবে, যে মেইলের মাধ্যমে এপিআই কিটা পাঠিয়ে দিবে। তো আমরা একটু কোডটা বসাই দিয়ে দেখি যে কমপ্লিট সাইন আপ, এখনো কমপ্লিট হয় না, একটু টাইম দিবে। হ্যাঁ, অলরেডি কমপ্লিট। এই যেখানে আমাকে একটা মেসেজ দিছে যে সাইন আপ কমপ্লিট, যে এই যে ক্লিক ম্যানুয়ালি এন্টার ইওর এপিআই কি। হ্যাঁ, আমাদেরকে এই এপিআই কিটা পাঠাইছে মেইলে। সো চলেন দেখি, আমরা আবার একটু মেইলে যাব। মেইলে আসার পরে দেখবো যে আমাদেরকে এই যে স্মিথ থেকে আমাদেরকে আরেকটা এপিআই কি পাঠাইছে। হ্যাঁ, এই যে ইওর স্মিথ এপিআই কি। ওকে, আমরা কিটা নিয়ে নিলাম। এখান থেকে এই কিটা নিয়ে নেবেন, যে প্রথম বছরের জন্য হয়তো বা ফ্রি, পরের বছর থেকে কিন্তু এটা আমাদেরকে পেমেন্ট দিয়ে ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে কি করতে পারি, এই কোডটাকে কপি করে নিয়ে যাব। এটা কপি করে নিয়ে গিয়ে এই ট্যাবে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, আমরা সরাসরি কোথায় যাব, এই যে স্মিথ যেটা সেট করছিলাম যে এইটাতে আসব। আর এখানে আসার পরে এই যে ম্যানুয়ালি ইন্টার এপিআই কি, এটাতে ক্লিক দিবেন। ম্যানুয়ালি ইন্টার অ্যান্ড এপিআই কি, এটাতে ক্লিক দেওয়ার পরে যে আমাদেরকে ইন্টার ইওর এপিআই কি, অর্থাৎ আমাদের মেইলে যে কিটা পাঠাইছে এই কিটাকে কপি করে নিয়ে এসে আপনি এইখানে বসায় দিবেন, দিয়ে এখান থেকে কানেক্ট করে দিবেন। ওকে, কানেক্ট কানেক্ট করে দিলে আপনার এটা এখন অ্যাক্টিভ বা সচল হয়ে যাবে। আপনার নিচের দিকে স্ট্যাটাস দেখতে পারবেন যে স্ট্যাটাসটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ আগস্মিথটা আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আপনাকে এটা আর কনফিগার করতে হবে না, আগস্মিথটা অলরেডি আমাদেরকে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটে স্প্যামিং থেকে প্রোটেক্ট করবে বা হ্যাকিং থেকে আপনার ওয়েবসাইটটাকে সুরক্ষা করবে এই কার্ডের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা কি করব, এভাবে স্মিথটা অ্যাক্টিভ করে নিব। হ্যাঁ, তো স্মিথ অ্যাক্টিভ করাতে দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটার আমাদের আর বর্তমানে কোনো কাজ নেই। এটা স্ট্যাটাসটা যখন অ্যাক্টিভ আসবে তখন থেকে এটা আমাদের কার্যকর হবে বা এটা আমাদের প্লাগইনটা কাজ করবে। তো এখন আপনি এই ট্যাবটা কেটে দিতে পারেন। আমাদের স্মিথের আপাতত আর কোনো কাজ নেই। স্মিথের পরে আমরা সেট করব, স্মিথের পরে আমরা এখন সেট করব হচ্ছে জেটপ্যাক। আমাদেরকে জেট প্যাকটা সেট করে নিতে হবে। ওকে, তো আমরা একটু দেখি যে জেট প্যাকটা কি বা জেট প্যাক আমাদের কি কাজে আসে, সেটা আমরা একটু চেক করে দেখবো যে জেট প্যাকটা কোন কাজে ইউজ হবে বা আমরা কেন ইউজ করব। জেট প্যাকটা সাধারণত আমাদের কাজে আসবে যে আপনার ওয়েবসাইটটাকে সিকিউরিটি দিবে, আপনার ওয়েবসাইটটা ব্যাকআপ রাখবে, স্পিড অপটিমাইজ করবে এবং গ্রো ইওর অডিয়েন্স, এই কাজে আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি জেট প্যাক। সবচেয়ে যে কিপ ইউর সাইট সিকিউর, আপনার ওয়েবসাইটটাকে সিকিউর করবে বা সিকিউর সুরক্ষা রাখবে, যে গ্রো ইউর অডিয়েন্স, আপনার ভিজিটর গুলো ট্র্যাকিং করবে এবং হচ্ছে মেক ইট ফাস্ট, আপনার ওয়েবসাইটটাকে তুলনামূলক ফাস্ট করবে। এই কাজগুলোতে হেল্প করবে আপনার জেটপ্যাক প্লাগইনটা। আর এখান থেকে আমাদেরকে জেটপ্যাক যখন আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব, তারা নিজস্ব একটা সিডিএন ক্রিয়েট করে দিবে। কিপ ইওর সাইট সেফ 24/7, যে আমাদের ওয়েবসাইটটা 7 দিন 24 ঘন্টায় তারা সুরক্ষা রাখবে, যা ম্যালওয়্যার, স্প্যাম, হ্যাঁ, এগুলো থেকে আমাদের প্রোটেক্ট করবে বা হ্যাকিং থেকে আমাদেরকে সুরক্ষা করবে এই প্লাগইনটা। আর এর সাথে আমরা যদি একটু আরো নিচের দিকে আসি, যে
ইমেজের সিডিএন একটা তৈরি করে দিবে অথবা সার্ভার, নিজস্ব একটা সার্ভার তৈরি করে দিবে। আমার ওয়েবসাইটে যে রিলেটেড ভিডিও রাখবো বা হচ্ছে যে আমরা ইমেজ রাখবো, হ্যাঁ, ইমেজ ভিডিও এই ফাইলগুলো আমার ওয়েবসাইটের সার্ভারে না রেখে বা আমার ইমেজের কোনো রেজুলেশন নষ্ট না করে বা আমাদের ফাইল কোনো ছোট না করে যে তাদের সার্ভারে রেখে দিবে, যার কারণে আমার ওয়েবসাইটটা খুব ফাস্ট হবে। হ্যাঁ, এই জন্য এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট, এই জেটপ্যাকটা সেট করে নেওয়ার জন্য। তো এই ধরনের ভিডিও বা ইমেজগুলো তাদের নিজস্ব সার্ভারে জমা থাকবে। তো চলেন আমরা ওয়েবসাইটে এই জেটপ্যাকটা ইনস্টল করে নিব। আর আমরা জানি জেটপ্যাকটা ইনস্টল করার জন্য বা যে কোনো প্লাগইন ইনস্টল করার জন্য আপনার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাবেন। ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখান থেকে প্লাগইন অপশন পাবেন। সো প্লাগইন অপশন থেকে অ্যাড নিউ, এখান থেকে অ্যাড নিউ, আমরা এখান থেকে অলরেডি অ্যাড নিউ এ আসি, এই যে বা এখান থেকে আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ এ ক্লিক দিই, অ্যাড নিউ। আমরা ইনস্টল করব জেটপ্যাক। ওকে, তো আমরা এখানে জাস্ট লিখে যদি সার্চ করি জেটপ্যাক, আপনি আপনার সামনে পেয়ে যাবেন জেটপ্যাক প্লাগইনটা। এখানে জেটপ্যাকটাও দেখেন অনেক পপুলার, এগুলো প্রতিটা, এই যে এটা ইনস্টল করবেন, যে এই দুইটাই একই দেখতেছি প্রায়, কিন্তু এটা হচ্ছে যে আপনার 5 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, এই প্লাগইনটা বেশি মানুষ ইউজ করতেছে এবং রেটিং তুলনামূলক অনেক ভালো আছে, তাই না? তো এটাই আমরা ইনস্টল করব, যে WPA প্লাগইন, ব্যাকআপ সাইট, malware স্ক্যান, হ্যাঁ, যে CDN, EPM, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ফর্ম, ইন্টিগ্রেশন, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, এইগুলোকে আমাকে সাপোর্ট দিবে জেটপ্যাক প্লাগইনটা। ওকে, ইনস্টল নাও। আমাদের গিয়ার আইকনটা ঘুরতেছে, অলরেডি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমরা জেটপ্যাকটাকে কি করে নিব, অ্যাক্টিভ করে নিব। ইনস্টল এখনো কমপ্লিট হয় নাই, ইনস্টলটা কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যাক্টিভ করে নিব, একটু অপেক্ষা করব। আমাদের জেটপ্যাকটা আসলে ইনস্টল হচ্ছে, একটু টাইম নিচ্ছে, যে আমরা দেখতেছি যে আমাদের গিয়ার আইকনটা ঘুরতেছে। জেটপ্যাকটা ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভ করে নিব, অলরেডি ইনস্টল কমপ্লিট। সো আমরা এখন এটাকে কি করব, অ্যাক্টিভ করে নিব, অ্যাক্টিভ। যে কোনো প্লাগইন ইনস্টল করার পরে জেটপ্যাকটাকে আপনি অ্যাক্টিভ করে নেবেন। আর এটা অ্যাক্টিভ করার পরে জেটপ্যাকটাকে একটু কনফিগার করে নিতে হবে, অথবা আমি নট নাও এখন কনফিগার করব না, একটু ওই যে 5 মিনিট, যে আমাদেরকে এটা কি করতে হবে দেখেন, এই যে সেট আপ জেটপ্যাক, তো সেট আপ জেটপ্যাকে ক্লিক দিলে এটা আপনার একটা পার্সোনাল জিমেইল দিবেন, সেই জিমেইলের সাথে এই ব্লগটাকে কানেক্ট করে নিবে। সো আমি এখন বর্তমানে কানেক্ট করতে চাচ্ছি না, খুব ইজিলি এটা আপনি করতে পারবেন, যে এক ক্লিক দিলে এটা কানেক্ট হয়ে যাবে। আমরা একটু লোডিং নিচে দেখি, লোডিং হওয়ার পরে আমাকে ইমেইল দিয়ে সাইন আপ করতে বলবে, যে এটাকে জিমেইল, এই যে দেখেন, যে হয় আপনি কন্টিনিউ উইথ ওয়ার্ডপ্রেস অথবা কন্টিনিউ উইথ জিমেইল, যে কোনো একটাতে ক্লিক দিবেন। কন্টিনিউ উইথ জিমেইলে ক্লিক দিলে কোন মেইলের সাথে এটাকে আপনি কানেক্টিং করতে চাচ্ছেন আপনার মেইলটাকে কানেক্ট করে দিবেন। সো আমি এখন আসলে কানেক্ট করব না, যেহেতু আপনাদের ক্লাসে শুধু দেখানোর জন্য এটা ক্রিয়েট করা। আপনারা জাস্ট আপনাদের পার্সোনাল মেইলটা কানেক্ট করে দিবেন খুব ইজিলি। তো এটা কানেক্ট করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটের যে অডিয়েন্স গুলো আসতেছে, আমরা যদি যেখান থেকে দেখেন জেটপ্যাক এর ফাংশন গুলো চলে আসছে। তো জেটপ্যাক এবং যে আর্ক স্পিড অ্যান্টি স্প্যাম, আপনি এটা সেট করবেন, যখন সেট করার পরে থেকে আপনার ওয়েবসাইটের ভিজিটর গুলো ট্র্যাকিং করতে পারবেন, এক ধরনের গ্রাফ দেখাবে আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যদি আসি। তো এখান থেকে আপনি এই যে নিচের দিকে খেয়াল করে দেখবেন যে এখান থেকে আপনাকে একটা গ্রাফ দেখাবে যে ডেইলি ভিজিটর কেমন আসতেছে বা কোন পেজ ভিজিট করতেছে, এইগুলো কিছু রিপোর্ট আপনাকে দিবে। তবে এটা ফার্স্টে সেট আপ করে নিতে হবে।
আমি সেট আপ করি নাই, এই জন্য এখনো এটা আমাদেরকে রিপোর্টটা দেখাচ্ছে না। আপনি সেট করে নেবেন। তো অলরেডি আমরা প্লাগইন গুলো সেট আপ করে নিছি, যে আমরা অলরেডি কয়টা প্লাগইন সেট করলাম, যে জেটপ্যাক প্লাগইনটা সেট করে নিলাম। এরপর হচ্ছে ক্লাসিক এডিটর সফটওয়্যার প্লাগইনটা সেট করে নিলাম। এরপরে হচ্ছে আর্ক স্মিথ অ্যান্টি স্প্যামটা সেট করে নিলাম। আর এখান থেকে আমরা দেখবো যে ক্রিয়েট এ মেনু এবং হচ্ছে ক্যাটাগরিজ ক্রিয়েট। আমরা গত ক্লাসেও ক্যাটাগরি নিয়ে আলোচনা করছিলাম, যে ক্যাটাগরি হচ্ছে, যে ধরেন আপনি সাইট তৈরি করবেন ই কমার্সের মধ্যে, যে আপনার ক্লথ নামে একটা ক্যাটাগরি হইতে পারে, যে ক্লথ, হ্যাঁ, যে ক্লথের মধ্যে আবার সাব ক্যাটাগরি হইতে পারে ওমেন ক্লথ এবং মেন ক্লথ। অর্থাৎ পোস্ট গুলো হয়ে থাকে ক্যাটাগরির আন্ডারে। আপনি যখন পোস্ট দিবেন শুধু ক্যাটাগরিটা দেখে দিবেন যে কোন ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটা হবে। কারণ আপনি যদি আপনার একটা পেজ তৈরি করেন, ধরেন এই যে আমাদের ওয়েবসাইট আছে, হ্যাঁ, ওয়েবসাইটে যদি কোনো পোস্ট থাকে, আমরা যদি একটু হোম পেজটা দেখি, আমরা যদি ওয়েবসাইটের হোম পেজটা ভিজিট করি, এখানে আপনি হয়তো সার্ভিস নামে বা অ্যাবাউট নামে বা বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে। এই পেজে যে পোস্টগুলো দিবেন তাহলে কিন্তু পেজের নিচে 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 অনেক পোস্ট হয়ে যাবে, তাই না? তো আপনি যদি একটা হোম পেজে অথবা সার্ভিস নামে পেজ আছে, তো আপনি যদি সার্ভিস পেজটা এডিট করেন, আমরা পেজটা এডিট করি, দেখেন একটা পোস্ট দেওয়ার জন্য পেজ, ওকে, অল পেজ থেকে আমরা যদি সার্ভিস নামে যে পেজটা ছিল, যেখান থেকে সার্ভিস স্যাম্পল, ওই যে সার্ভিস, আচ্ছা ওটা টেমপ্লেটের সাথে ডেমো ছিল আসলে সার্ভিস, হ্যাঁ। আর পেজ গুলো আছে সাধারণত ব্লগ। তো ধরেন আপনি ব্লগে কোনো একটা পোস্ট দিবেন, এডিট করেন। আপনি যখন আজকে একটা পোস্ট দিলেন, এটাও অবশ্য প্লাগইন এর সাথেই ক্রিয়েট করা ছিল বা টেমপ্লেটের সাথে, কারণ আমি এখন পর্যন্ত কোনো পেজ ক্রিয়েট করি নাই। তো আমরা আসলে শুধু বুঝাইতে চাচ্ছিলাম, যে ধরেন আপনি যখন এই ব্লগের আন্ডারে পোস্ট দিবেন, এরপরে আবার আজকে পোস্ট দিয়ে কি করলেন, পাবলিশ করলেন, আবার হয়তো 2 দিন পর আরেকটা পোস্ট দিবেন, তো তখন তো এই ব্লগের আন্ডারে এই পোস্টটা থাকবেই, তাই না? কিন্তু পোস্ট আসলে এইভাবে হয় না। আপনি যখন ডিফল্ট পোস্ট দিবেন, শুধুমাত্র যে পোস্ট থেকে অল পোস্ট, পোস্টে যান, পোস্ট থেকে আপনি যদি একটা নিউ পোস্ট দিতে চান, আপনি এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করেন। সেই পোস্টটা দেওয়ার সময় এখান থেকে দেখেন ক্যাটাগরি অপশন আছে, আপনার যে ক্যাটাগরিগুলোর নাম থাকবে। ধরেন আপনার ক্যাটাগরি থাকলো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্যাটাগরি আছে আরো এসইও, হ্যাঁ, এরপর হয়তো অন পেজ এসইও, অফ পেজ এসইও, হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি। তাহলে আপনি যখন সোশ্যাল মিডিয়া রিলেটেড পোস্ট দিবেন, আপনি জাস্ট সিলেক্ট করে দিলেন যে ক্যাটাগরি কোনটায় পোস্ট যাবে, সোশ্যাল ফেসবুকের পোস্ট সোশ্যাল মিডিয়ার আন্ডারে ক্যাটাগরিতে। আবার এসইও রিলেটেড পোস্ট দিচ্ছেন, সিলেক্ট করে দিবেন ক্যাটাগরি কোনটা, এসইও রিলেটেড ক্যাটাগরিতে চলে যাবে। এই জন্যই ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে নিতে হয়। ডিফল্ট ভাবে আনক্যাটাগরিজ থাকে, আপনাকে ক্যাটাগরিজ গুলো ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা আমাদের ক্যাটাগরিজ কোথায় থেকে ক্রিয়েট করতে পারবো? চাইলে এই যে এখান থেকেও ডিফল্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক দিলে দেখেন ক্যাটাগরি নেম, আপনি এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারেন। অথবা আপনি এখান থেকেও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি পোস্ট অপশন থেকে যান, পোস্টের নিচে দেখেন ক্যাটাগরিজ নামে অপশন আছে। তো আমরা এখান থেকে ক্যাটাগরিজ ক্রিয়েট করে নিতে পারবো। যেমন এখান থেকে আমরা কিছু ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি। যেমন ক্যাটাগরিজ গুলো হতে পারে যে কিওয়ার্ড রিসার্চ, আবার হতে পারে অ্যাফিলিয়েট নিশ, হ্যাঁ, এরপরে হচ্ছে বা গেস্ট পোস্ট, ব্লগ অথরাইজ, ব্যাকলিঙ্ক, অথবা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এই ধরনের ক্যাটাগরিজ গুলো হতে পারে। তো আপনি ক্যাটাগরিজ গুলো ক্রিয়েট করার জন্য ক্যাটাগরিজ যাবেন, ক্যাটাগরিজ নেম, এখান থেকে আপনি প্রথমে আনক্যাটাগরিজ আছে, এটাকেও আমি ক্যাটাগরিজ করে নেই, এটাকে একটু এডিট করে নেই। অর্থাৎ আনক্যাটাগরিজ নামে কোনো পোস্ট হয় না, ওটা হচ্ছে ডিফল্ট ছিল। তো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং, এখান থেকে আপডেট, আপডেট দিলেই আমাদের এটা ক্যাটাগরিজ নেমটা অটোমেটিকলি হয়ে যাবে। আমাদের এই যে আপডেট ক্যাটাগরিজ, আমরা যদি আরো ক্যাটাগরি ক্রিয়েট করি, এখান থেকে দেখেন এই যে ক্যাটাগরিজ হয়ে গেছে। আমরা হয়তো আবার একটা ক্যাটাগরিজ ক্রিয়েট করব, যে এসইও বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, এই ধরনের ক্যাটাগরি আমাদের হইতে পারে। তাহলে অ্যাড নিউ, জাস্ট ক্যাটাগরি। আর যেটা স্লোক আছে, স্লোকটা দেওয়ার দরকার পড়ে না, কারণ স্লোকটা এই ক্যাটাগরিজ নামটা ছোট অক্ষর ছোট হাতের হয়ে আসে। এই যে দেখেন অটোমেটিকলি স্লোকটা তৈরি হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং। সো এখান থেকে এটা বসায় দিতে হবে না, এটা এই নামে হচ্ছে ইউআরএল ক্রিয়েট হবে আপনার ক্যাটাগরি, এটা অটোমেটিকলি হয়ে যায়।
তো আপনি যে কোনো সময় ক্যাটাগরি অ্যাড করতে পারেন, চাইলে ক্যাটাগরিগুলো ডিলিট করে দিতে পারেন। তো এখন যদি আমরা ক্যাটাগরি ক্রিয়েট করার পরে নিউ পোস্টে যাই, এই যে পোস্ট অপশন, যে অ্যাড নিউ, একটা নতুন পোস্ট দিব। এই পোস্টটা আমি কোথায় থেকে দিব? যে ধরেন এখান থেকে আমি পোস্ট দিব, যেহেতু পোস্টের নাম দিলাম টেস্ট, টেস্ট পোস্ট। হ্যাঁ, আর এখানে আসলে পোস্ট কোনটা দিব, আমাদের তো এখন বর্তমানে কোনো পোস্ট নাই, জাস্ট চেক করার জন্য আমরা হয়তো স্যার ক্রিয়েটিভ এখানে আইটি। ক্যাটাগরিটা কি যেমন মেন্স ক্লোদিং এ যা যতগুলো আইটেম আছে সবগুলোকে ওখানে রাইট, রাইট, অ্যাড করা হবে, অ্যাড করা হবে এরকম? রাইট, রাইট। মানে আপনি পোস্ট গুলো কোন ক্যাটাগরির আন্ডারে শো করাবেন বা কোনটার আন্ডারে একই সাথে যাবে, এই জন্যই ক্যাটাগরি গুলো ক্রিয়েট করতে হয়। দিছে বুঝছি বুঝছি, থ্যাংক ইউ। আমরা ডিফল্ট একটু এটাই দিই। হ্যাঁ, আমাদের যেহেতু কোনো পোস্ট নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি টেস্ট পোস্ট না দিয়ে এটা দিলাম হয়তো, এই যে ওয়েলকাম টু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এত দূর পর্যন্তই আমি রাখতেছি। আর এখান থেকে আমাদের মেইন পোস্টটা দেওয়ার ট্রাই করতেছি, যে এটা হয়তো বা আমাদের বডি। ওকে, আমাদের কন্টেন্টের এটা হচ্ছে কন্টেন্ট। জাস্ট আমি কন্টেন্ট আসলে পোস্ট দেবো না, জাস্ট এটা দেখানোর জন্য। তো আমি যখনই এটা আসলে পোস্ট দিব, এটা অটোমেটিকলি যদি আমি পাবলিশ করি, এটা আসলে হোম পেজের আন্ডারে চলে যাবে। তো আমার তো পোস্টগুলো এরকম হইতে পারে যে কোনোটা সোশ্যাল মিডিয়ার আন্ডারে পোস্ট, বা ক্রিয়েটিভ আইটি যে ওয়েবসাইটে আসছে হয়তো বা দেখেন সেমিনার রিলেটেড পোস্ট হইতে পারে, ব্লগ পোস্ট হইতে পারে, বা হয়তো বা কোর্স রিলেটেড পোস্ট হইতে পারে, তাই না? এই জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরি গুলো ক্রিয়েট করতে হয়। জাস্ট পোস্টের সময় এভাবে দেখে দিবেন যে এটা কোন ক্যাটাগরির আন্ডারে পোস্টটা শো করবে। তো আমরা হয়তো এটা দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, যে এখান থেকে ক্যাটাগরি জাস্ট শুধু সিলেক্ট করে দিবেন, দিয়ে পাবলিশ করে দিবেন। তো পাবলিশ করে দিলে আমরা ভিউ পোস্টে ক্লিক দিলেই পোস্টটা দেখতে পারবো যে এই পোস্টটা আমাদের কিভাবে শো হচ্ছে বা প্রিভিউ হবে। এই যে এখান থেকে ভিউ পোস্ট, আমরা যদি ভিউ পোস্টে আসি, ভিউ পোস্টে আসলে দেখতে পাচ্ছি পোস্টটা আমাদের এইভাবে ভিউ হয়েছে। এই যে দেখেন এই যে পোস্টটা শো করতেছে, এটা অবশ্য ব্লগে শো করতেছে, কারণ এটা হচ্ছে ডিফল্ট আমাদের একটা প্লাগ নিয়ে রাখছি, যে টেমপ্লেট বা থিমটা দিছি, থিমের ডিজাইনটা এরকম হয়ে আসছে। এখানে একটা যে প্রবলেম, একই সাথে দুইটা দেখাবো, যেখানে ক্যাটাগরিও শো করতেছে, আমরা চাইলে এই ক্যাটাগরিটা হিডেন করে রাখতে পারি, কেউ দেখতে পারবে না। হ্যাঁ, জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে তারা ক্যাটাগরিতে দেখুক। আর এখানে আরেকটা অপশন দেখেন, আমাদের যে পোস্টে আসছি, পোস্টে আসার পরে এখান থেকে আমাদের যে ইউআরএল ক্রিয়েট হয়েছে, এখানে ইউআরএল দেখাচ্ছে p=30। তো এটা কিন্তু আমাদের পারমা লিঙ্কটা সেট আপ হয় নাই, পারমা লিঙ্কটা আমাদের প্রবলেম দেখাচ্ছে। আমাদের এই পোস্টের পারমা লিঙ্ক কি হইতো, ওয়েবসাইটের শেষে আমাদের ওয়েলকাম টু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এত পর্যন্ত ইউআরএল ক্রিয়েট হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু আমাদের সেভাবে হয় নাই, কারণ আমাদের ওয়েবসাইটে পারমা লিঙ্ক সেট আপ নাই। তো পারমা লিঙ্ক সেট করার জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেটিংস থেকে। সেটিংস থেকে দেখবেন পারমা লিঙ্ক সেট আপ আছে, যে পারমা লিঙ্ক মানে পেজ লিঙ্ক সেট করে দিবেন। তো পারমা লিঙ্ক সেট এখান থেকে প্লেন ছিল, আমরা এখান থেকে পোস্ট নেম করে দিব। এই যে এখান থেকে দেখেন পোস্ট নেম, অর্থাৎ পারমা লিঙ্কে আমরা পোস্ট লিঙ্ক করে দিব। আর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কিছু সিম্বল দেখতে পাচ্ছি, এগুলো অন্য প্লাগইন ইনস্টল করার সময় এগুলো নিয়ে ডিসকাস করবো, যে এগুলো আসলে কি, এখন আপনারা বুঝবেন না, এটা আমরা পরের ক্লাসটাতেই বুঝবো। জাস্ট পোস্ট নেম দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ চেঞ্জ করে দিব। সেভ চেঞ্জ করে দিলে আসলে পারমালিঙ্ক সেট হয়ে যাবে। পারমালিঙ্ক সেট করা খুব বেশি কঠিন না, এক ক্লিকেই পারমালিঙ্ক সেট হয়ে যাবে। আমরা যদি আমাদের এখন এই পোস্টটাকে প্রিভিউ করি, যে আমরা একটা পোস্ট দিলাম, তাই না, ব্লগ পোস্ট, ব্লগের আন্ডারে আমাদের এই যে পোস্ট ছিল, এই যে দেখেন ক্রিয়েটিভ আইটি, এই পোস্টটাই তো, তাই না? আমরা যদি এই পোস্টে ক্লিক দিই, আমাদের ইউআরএলটা কি হয়ে গেছে দেখছেন, এই যে ওয়েলকাম টু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, অর্থাৎ প্রতিটা পোস্টের জন্য ইউআরএল পোস্টের নামই হয়ে যাবে এইভাবে। আর এই ইউআরএল গুলো হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল। এই জন্য আমাদেরকে পারমা লিঙ্কটা সেট করে দিয়ে আসতে হবে। পারমা লিঙ্কটা দিবেন আপনি পোস্ট নেম। আবার অনেকেই দেয় এভাবে, যে আপনার মান্থ এন্ড নেম। মান্থ মানে হচ্ছে যে আপনার এই যে ডেট দেখাবে, যে আমরা গুগলেও সার্চ করলে দেখি না, যে পোস্টে অনেক সময় ডেট শো করে, এরপরে পোস্টের টাইটেল আসে। তো আপনি চাইলে এটাও রাখতে পারেন, অথবা ডে অ্যান্ড নেম, অর্থাৎ তারিখ এবং নাম দুইটাই থাকবে। এতে করে দুইটা সুবিধা আছে, একটা সুবিধা আছে আবার একটা অসুবিধা আছে। আপনি ধরেন গুগলে কোনো পোস্ট বা একটা কিছু লিখে সার্চ করলেন কোনো তথ্য জানার জন্য,
যে হয়তোবা এসইও নিউ আপডেট আপনি লিখে সার্চ করলেন, তো যে দেখতেছেন যে 2015 সালের একটা পোস্ট এখানে আপনার টাইটেলে শো করতেছে, তখন আপনি কি মনে করবেন যে এই পোস্টটা অনেক আগেকার, মানে এটা ওল্ড পোস্ট, তো আমি এই পোস্টটা না দেখি, তাই না? যে কারণ এটা পুরাতন পোস্ট, পুরাতন পোস্ট আমরা সাধারণত দেখবো না। তাতে করে কি হইলো, আপনার একজন ভিজিটর হারালেন। আবার অনেকেই ভাবতে পারে যে হ্যাঁ এটা অনেক আগেকার পোস্ট, হয়তোবা ভালো কোনো রিসোর্স আছে, ভালো কোনো তথ্য পেতে পারি। তো এটা আসলে একজন ইউজারের উপর নির্ভর করে, সে ঢুকতেও পারে আবার ভিজিট করতে নাও পারে। তো আমরা যদি এরকম রাখি যে আসলে ডেট দেখানোর কোনো দরকারই নেই, তার সামনে আসছে, সে আসলে পুরাতন পোস্ট না নতুন পোস্ট এটা না দেখে পোস্টটা ভিজিট করুক। আর এর জন্য আমার মনে হয় পোস্ট নেম এটা দেওয়াটাই বেটার, আর এটা দেখতেও খুবই ভালো লাগে। হ্যাঁ, আপনারাও এটা ইউজ করবেন। এভাবে আমরা পারমালিঙ্কটা সেট করে দিব। তো পারমালিঙ্ক সেট করার পরে আমরা যেখানে মেইন লিস্ট ছিলাম সেটা হচ্ছে ক্যাটাগরি সেটআপ করে নিলাম। তো আমরা এইভাবে ক্যাটাগরির আন্ডারে পোস্টগুলো ক্রিয়েট করতে পারবো। আর ক্যাটাগরি সেট করার পরে আমরা কিছু পেজ সেট করব। ওকে, আমরা আগে পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা ওয়েবসাইটের এই যে পোস্ট অপশন যাব, পোস্টের অপশনের নিচের দিকে দেখবেন পেজ নামে অপশন আছে। আপনি এখান থেকে পেজ, আমরা অল পেজে যদি যাই, অল পেজে বর্তমানে যে পেজগুলো ক্রিয়েট করা আছে সেইগুলো দেখতে পাচ্ছি। তো আমি এই পেজগুলো আসলে আমি চাচ্ছি না, আমি আমার মতো করে নতুন পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, অথবা এগুলো থাক, আমি আরো কিছু পেজ অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি আরো কিছু পেজ অ্যাড করে ফেলি। এই যে আপনি নতুন পেজ, নতুন পেজের নাম দেন, এখান থেকে ক্লিক দেন। আপনি পেজের নাম হয়তো দিবেন, আমি পেজের নেম এখান থেকে আমি ক্লিক করি, হয়তো আমার একটা পেজের নাম হইতে পারে আওয়ার সার্ভিস। ওকে, আমরা এখান থেকে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজে পেজের নাম দেন আওয়ার সার্ভিস। জাস্ট আমরা আগে পেজগুলো ক্রিয়েট করে নিই, পেজগুলো ক্রিয়েট করে নিলে পাবলিশ, পাবলিশড। এরপরে আমরা হচ্ছে যে আরো কিছু পেজ অ্যাড করব, যে পেজগুলো আওয়ার সার্ভিস, আমার আওয়ার সার্ভিস তারপর হচ্ছে এসইও। হ্যাঁ, আমরা আরো নতুন অ্যাড নিউ। ওকে, অ্যাড নিউ এর পরে আমরা এখান থেকে এসইও, এরপরে হয়তো দিচ্ছি আমি যে অন পেজ এসইও। হ্যাঁ, যেমন অন পেজ। ওকে, আরো অ্যাড নিউ, অ্যাড নিউ এর এখানে আমার অন পেজ, আপনি চাইলে অন পেজ এসইও লিখতে পারেন। হ্যাঁ, এটা জাস্ট শুধুমাত্র, তারপর হয়তো বা কিওয়ার্ড রিসার্চ। ওকে, আমরা হয়তো বা একটা কিওয়ার্ড রিসার্চ অ্যাড নিউ। তো অ্যাড নিউ দিয়ে এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ পাবলিশড, যে কয়টা পেজ আপনার প্রয়োজন হবে। এরপর হয়তো বা আমাদের তারপরে আরো কিছু দিচ্ছি গেস্ট পোস্ট। হ্যাঁ, গেস্ট পোস্ট, জাস্ট আমি একটু 3-4টা দেখাচ্ছি আপনাদেরকে, একটু মেনুটা সেট করে দেখানোর জন্য। আমরা এখান থেকে গেস্ট পোস্ট, আমরা এখান থেকে গেস্ট লিখে গেস্ট পোস্ট। ওকে, তো গেস্ট পোস্টের পরে আমাদেরকে আরো কিছু পেজ অ্যাড করব, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা দিলাম কি যে আওয়ার কোর্স, আমি একই সাথে রাখতেছি আওয়ার কোর্স, এটা হচ্ছিল আওয়ার সার্ভিস, এখন সার্ভিসের সাথে রাখতেছি আওয়ার কোর্স। আমি এখান থেকে অ্যাড নিউ, আমি নতুন পেজ অ্যাড করতেছি যেটা আওয়ার কোর্স। ওকে, আওয়ার কোর্সের মধ্যে কি কি কোর্স আছে, আমাদের হয়তো ডিজিটাল মার্কেটিং নামে একটা কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং অ্যাড নিউ করে নিব আবার। হ্যাঁ, আমরা যে কয়টা মেনু বা পেজ অ্যাড করব, আমরা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর সাথে আমরা এসইও এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো হচ্ছে আমাদের আওয়ার কোর্স। অ্যাড নিউ, অ্যাড নিউ এ গিয়ে আমি আবার নেক্সট যে এসইও এন্ড অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং পাবলিশড। এরপর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে আরেকটা পেজ ক্রিয়েট করব। তাহলে কি করব, আমরা এখান থেকে অ্যাড নিউ। ওকে, আমরা এখান থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ এ ক্লিক দিয়ে এখান থেকে পাবলিশ,
পাবলিশে ক্লিক দিয়ে আমাদের অলরেডি আমরা যদি অল পেজে যাই বা এখান থেকে অল পেজ দেখতে পারবো আমাদের যে পেজগুলো ক্রিয়েট করছি এই যে সবগুলো পেজ আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আমরা একটু আমাদের হোম পেজটা আবার একটু ভিজিট করে দেখি, এই যে আমাদের মেইন হোম পেজে থাকি, হ্যাঁ হোম, দেখি হোমে আমাদের পেজগুলো অলরেডি দেখেন চলে আসছে। বাট এটা কিন্তু আপনাদের পেজে এরকম করে আমরা যে পেজগুলো ক্রিয়েট করব সাথে সাথে সব পেজ আসবে না। কারণ এই পেজগুলো ক্রিয়েট করার পরে আমাদেরকে একটা মেনু ক্রিয়েট করতে হবে। কারণ আমরা জানি যে একটা ওয়েবসাইটের উপরের যে অংশ এটাকে বলা হয় হেডার, আর সবার নিচের যে অংশটুকু এটাকে বলা হয় ফুটার। এই যে যেমন এই অংশটুকু এটাকে বলা হচ্ছে ফুটার, আর এই পাশের অংশ বা এই পাশের অংশ সাইড বার, লেফট সাইড বার রাইট সাইড বার, দুই পাশের সাইড বার থাকে। সো আপনি এই মেনুটা কোথায় অ্যাড করবেন? হেডারে অ্যাড করবেন, মানে মেনু মানে পেজ গুলো অ্যাড করবেন আপনি হয়তো হেডারে অথবা সাইড বারে অথবা ফুটারে, হ্যাঁ কোথায় শো করাবেন বা কোনটাতে কোন কোন পেজ, যেমন এখানে দেখেন হোম পেজ, অ্যাবাউট, এই চারটা পেজ শো করাচ্ছে। তো এভাবে আপনাকে আগে মেনু ক্রিয়েট করে দিতে হবে। তো এই টেমপ্লেটের ডিফল্ট মেনু ক্রিয়েট করা ছিল, এই জন্য এই পেজগুলো শো করতেছে, আদারওয়াইজ কিন্তু এভাবে শো করতো না। তো এই মেনু ক্রিয়েট করব আমরা কোথায় থেকে? ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে থেকে আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে পাবেন এই যে মেনু অপশন, এই যে দেখেন এখান থেকে মেনু, আমরা একটু যদি মেনুতে যাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনু ক্রিয়েট করবেন। এখানে ডিফল্ট একটা মেনু ক্রিয়েট করা আছে, যে যেমন একাডেমি হেডার মেনু। আপনি জাস্ট এখান থেকে যদি ক্রিয়েট মেনু, যে এখান থেকে ক্রিয়েট নিউ মেনু, আমরা যদি এই মেনুটাকে ডিলিট করে দেই, আমরা যদি এই মেনুটা নিব না, ধরেন এই যে এখান থেকে ডিলিট মেনু, আমি আমার মনে এই মেনু রাখবো না, আমি যদি সেভ দিয়ে দেই তাহলে দেখেন এখন আমি ওয়েবসাইটটা ভিজিট করলে আমার মেনুটা কিছুই থাকবে না, ফাঁকা। এই যে দেখছেন কিছুই নাই, এখানে আমাদের ওই আগে যে মেনুগুলো ক্রিয়েট করলাম সেটা শো করতেছে। বাট এখানে আমরা যে মেনু ওয়ান একটা ডিফল্ট সেট হয়ে গেছে, আমি যদি এটাকেও ডিলিট করে দেই তাহলেও আমাদের এটা হারাই যাবে, কিন্তু এটা মেনু ডিফল্ট ক্রিয়েট হয়েছিল। আমরা যদি আহ, এগুলো আগে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আপনাদেরকে একটু দেখাই, যেমন এই মেনুগুলো অটোমেটিকলি চলে আসছে, কারণ হচ্ছে আগেই মেনু ক্রিয়েট করা ছিল। বাট আপনাদের নতুন সাইটে কখনোই মেনু ক্রিয়েট করা থাকবে না। এটা অবশ্যই অনেক সময় থিমের উপর নির্ভর করে, যে থিমের ডিজাইন বা টেমপ্লেট ডিজাইনের উপর বেস করে এটা হয়তো অটোমেটিকলি ক্রিয়েট করা ছিল। বাট অনেক সময় থাকবে না, ম্যাক্সিমামই থাকবে না। আপনি মেনুতে কি রাখবেন সেটা আপনি আপনার মতো করে সেট করে দিবেন, ঠিক আছে? কারণ মেনু কখনো এভাবে থাকবে না। তবে জাস্ট হয়তো বা ডিফল্ট হোম পেজ মেনুটা থাকবে। আমরা যদি এটাকে সেভ দিয়ে এখন রিলোড দেই, দেখবেন এইখানে আমাদের পেজ মেনুতে কিছু নাই, শুধু হোমটাই ডিফল্ট থাকবে। বা এই টেমপ্লেটে ব্লক সেকশনে অটোমেটিকলি এগুলো এখনো শো করতেছে, আমরা এখনো সেভ দেওয়া হয় নাই। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে মেনু ক্রিয়েট করার জন্য আমরা যদি মেনু ক্রিয়েট করে নিচ্ছি, ধরেন একটা মেনু ওয়ান নাম দিলাম, আর মেনুতে আমি কি কি রাখবো, আপনি এখান থেকে যেগুলো পেজ ক্রিয়েট করছেন ভিউ অলে ক্লিক দেন। যেমন হোম পেজটা ডিফল্ট ছিল, সাথে ব্লগ রাখবেন, অ্যাবাউট, কন্টাক্ট, ডিজিটাল মার্কেটিং, গেস্ট পোস্ট, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ এই মেনুগুলো রাখবেন। আওয়ার কোর্স, আওয়ার সার্ভিস, সিম্পল পেজ এটা না, এটা ডিফল্ট। এসইও, হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিং, সার্ভিস, সোশ্যাল মিডিয়া, এই যে অ্যাড করে নিলেন, অ্যাড করার পরে আপনি অ্যাড টু মেনু, তার মানে এইভাবে মেনুতে অ্যাড হয়ে যাবে। আর আমরা একটু ডিফল্ট আরেকটা অপশন দেখে আসি, এখানে অবশ্য আমি অলরেডি ডিলিট করে ফেলছি। আমরা যদি এই সাইটটাতে একটু লগ ইন করি, যে আমরা ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে একটু লগ ইন করি, লগ ইন করে যদি এইটার মেনুতে আসি, দেখেন আমরা সাইটটার যদি এই যে অ্যাপিয়ারেন্স থেকে, অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব, মেনু, হ্যাঁ আমরা ধরেন এই মেনুটাতে যখন অ্যাড করে নিলাম, এই যে অপশন আছে আমাদের মেনু সেটিংস, এখানে আমাদের এই পাশ থেকে মেনুগুলো অ্যাড করে নিলাম। মেনুগুলো অ্যাড করার পরে আপনার এখানে দুইটা অপশন থাকবে, যে ডিসপ্লে লোকেশন, প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের এই যে এই অপশনটা, এটাকে বলা হচ্ছে প্রাইমারি মেনু। আর প্রাইমারি মেনুর পরে এখান থেকে আছে অটোমেটিকলি অ্যাডেড, যে নিউ টপ লেভেল পেজ টু হাই মেনু, যা আপনার ওয়েবসাইটের
যে মেনু ক্রিয়েট করা আছে এরপরে আপনি যদি কোনো নতুন পেজ ক্রিয়েট করেন অটোমেটিকলি মেনুর সাথে অ্যাড হয়ে যাবে যদি এভাবে টিক মার্ক দেওয়া থাকে। আর যদি টিক মার্ক দিয়ে না রাখেন তাহলে আপনাকে আবার অ্যাপিয়ারেন্সে এসে মেনু সেকশনে আসবেন, আসার পরে এখানে মেনুটা দেখবেন অ্যাড হয়ে গেছে, তো সেটাকে সিলেক্ট করে দিয়ে অ্যাড মেনুতে ক্লিক দিলে এই পাশে মেনুটা অ্যাড হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু মেনু এভাবে আপনি পাবেন না, মেনুটা এভাবে সেট করে নেবেন। তো আমরা এটাতে ছিলাম যে মেনুগুলো অলরেডি অ্যাড করে ফেলছি। আমরা এখান থেকে মেনুটাতে যদি সেভ দিই, দেখি আমাদের দিলে দেখবেন যে মেনুটা আপনাদের এখানে চলে আসছে, অলরেডি আমাদের ছিলই। হ্যাঁ, আর এই মেনুটাকে যদি আমরা ড্রপ ডাউন অথবা আমরা যদি কোনো মেনুকে মনে হয় যে আপনি যেমন হোম পেজ, ব্লগ, অ্যাবাউট, এরপরে হয়তো বা আপনি চাচ্ছেন যে আওয়ার কোর্সটা রাখবেন, তাহলে নিয়ে যান এভাবে আপনি আওয়ার কোর্স, আওয়ার কোর্স। এরপরে আমি হয়তো রাখতেছি যে এসইও, এরপরে হচ্ছে অন পেজ, অফ পেজ। হ্যাঁ, যেমন এভাবে যে কোনো যে পেজের পরে হয়তো কোনো পেজ রাখতে চাচ্ছেন সেইভাবে আপনি সাজাইতে পারবেন যে এই পেজের পরে এই পেজ রাখবো, জাস্ট সেভ দিলেই ওই পেজের পরে যেমন হোম, ব্লগ, এরপর হচ্ছে আওয়ার কোর্স এভাবে আসবে। এইখান থেকে যদি আমরা দেখি এভাবে চলে আসবে। আচ্ছা, এটা অবশ্য মেনুটা খুব ভালোভাবে কাজ করতেছে না, কারণ এই থিমটাকে আমাকে ফেলে দিতে হবে। আমরা যদি এটাতেই যাই যে এখান থেকে আমরা যদি আমাদের এই মেনুটা সেট করি, ধরেন আমরা এখান থেকে কি কি যে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা সেভ মেনু দিলাম। সেভ মেনু দিয়ে আমরা যদি এই ওয়েবসাইটটা ভিউ করি, এখান থেকে ভিউ করলে দেখতে পারবো মেনুগুলো আমার অ্যাড হয়ে গেছে। তাহলে আপনার ওয়েবসাইটে হয়তো বা ডিজিটাল মার্কেটিং, এসইও, অফ পেজ, অন পেজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং, এরপর হয়তো বা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এইভাবে আপনি আপনার মেনুগুলো সেট করে নিছেন। তো এখন আমাদের মেনুগুলো অলরেডি অ্যাড হয়ে গেছে, বাট আমাদের কিন্তু অনেক সময় এই মেনুগুলোকে সাব মেনু করা প্রয়োজন হতে পারে। তো যখন আপনার অনেক বেশি মেনু হয়ে যাবে, এভাবে যদি নিচে নিচে লাইন চলে আসে অনেক বড়, মেনুটা খুব দেখতে বাজে দেখাবে, কারণ আপনার হয়তো প্রোডাক্ট বেশি হইতে পারে, আপনার মেনু অনেক বেশি হইতে পারে, তাই না? যার কারণে অনেক বড় মেনু হয়ে যাবে। তো আমরা তখন কি করতে পারি, এই মেনুর আন্ডারে আবার আমরা সাব মেনু ক্রিয়েট করতে পারি, অথবা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। তো ড্রপ ডাউন মেনুটাও খুব সহজেই তৈরি করতে পারবো। আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে আসার পরে আমার হয়তো বা এখান থেকে আছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের কি কি পড়ে, বা ডিজিটাল মার্কেটিং আলাদাই থাকবে। এরপরে আমি রাখবো একটা এসইও। এসইও এর মধ্যে আমার কি কি কাজ থাকবে, এসইও কে আবার দুই ধরনের কাজ। ধরেন এই যে অন পেজ এসইও, আপনি হাফ টেনে নিয়ে এসে ছেড়ে দিবেন, দেখেন সাব আইটেম হয়ে যাবে। এরপরে হচ্ছে অন পেজ এসইও। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি কাজ করবে আমাদের, ফেসবুক মার্কেটিং সাব ক্যাটাগরি হতে পারে। এরপরে হয়তো বা আমাদের এই ইউটিউব মার্কেটিং। এরপরে হয়তো বা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এর আন্ডারে আমাদের হবে কি অ্যামাজন মার্কেটিং বা অ্যামাজন অ্যাফিলিয়েট। ঠিক আছে, এভাবে আপনি সেট করে দিয়ে সেভ মেনু, সেভ মেনুতে এখন আপনি এটাকে ক্লিক দেন, দেখেন আপনার এটাকে ড্রপ ডাউন মেনু হয়ে যাবে। এই যে দেখেন ড্রপ ডাউন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এসইওর আন্ডারে আমাদের অফ পেজ, অন পেজ, সোশ্যাল মিডিয়ার আন্ডারে ফেসবুক, ইউটিউব, অ্যাফিলিয়েট মার্কেটিং এর আন্ডারে অ্যামাজন, এইভাবে ড্রপ ডাউন মেনুটা আমাদের হইতে পারে। আবার আপনি এই যে মেনুর মধ্যে আবারও সাব আইটেম করতে পারেন। যে সাব আইটেম গুলো কি, যে আমাদের হয়তো মেইন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হয়তো আমার হচ্ছে এসইও, এসইও এর মধ্যে আবার অন পেজ, অফ পেজ। ওকে, সেভ করে দিলাম এভাবে টেনে নিয়ে এসে। এখন যদি আমি এটাকে রিলোড দিই, আমরা পরিবর্তন দেখতে পারবো যে এখান থেকে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও, এসইও এর মধ্যে আবার অন পেজ, অফ পেজ। ঠিক আছে, এইভাবে আমরা ড্রপ ডাউন মেনুটাকে সেট করে নিয়ে আসবো। অর্থাৎ ফার্স্ট অফ অল আপনাকে একটা মেনু সেট করতে হবে, মেনুর একটা নাম দিয়ে দেন, আর এই মেনু দেওয়ার পরে এখান থেকে সেইগুলোকে টেনে নিয়ে আসবেন বা এখান থেকে সিলেক্ট করবেন। তবে আমরা এখান থেকে কিছু পেজ, এগুলো কিন্তু অ্যাড যেগুলো করলাম মেনুতে, এগুলো হচ্ছে পেজ। আবার পেজের আন্ডারে অনেক সময় আপনি এই মেনুগুলোকে ক্যাটাগরিও সিলেক্ট করতে পারেন, যে কারণ এই একই নামে হয়তো আমার মেনুতে পেজও থাকবে এবং ক্যাটাগরিও থাকবে, কারণ পোস্টগুলো কিন্তু আমার হবে ক্যাটাগরির আন্ডারে। আপনি হয়তো
এই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে এসইও নামে একটা পেজ ক্রিয়েট করছেন, তাই না? আমরা একটু পেজে যাই। আমরা এখান থেকে আমাদের যদি অল পেজে যাই, এই যে আমরা উপর থেকে পোস্টের নিচে পেজ থেকে আমরা যদি অল পেজে যাই, দেখেন অল পেজে আপনি এসইও নামে একটা পেজ পাবেন, যেটা আমরা ক্রিয়েট করছিলাম ওই যে। তাহলে আমরা যদি এটাতে পোস্ট দিতে চাই এই যে এসইওর আন্ডারে, তাহলে কিন্তু আমি এই যে এখান থেকে এসইওর আন্ডারে হচ্ছে যে এসইও টাইটেল দেওয়াই আছে। আর এখানে আমরা যেই পোস্টটা দিব সেটা কিন্তু আমার এই যে এসইও নামে যে পেজ থাকবে সেটাতে শো করবে। বাট সেটা হচ্ছে একটা পোস্ট। আমি যদি এসইও রিলেটেড আরো পোস্ট দিতে চাই তাহলে সেটা কিভাবে দিব? আমি তো তাহলে একটা ধরেন কন্টেন্ট এখানে থাকবে, তার নিচে তো আর কন্টেন্ট দিতে পারবো না, তাই না? তাহলে তো হবে না। এই জন্য আমাকে কি করতে হবে, এই মেনুতে চাইলে আপনি মেনুতে এই ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিবেন, বা মেনুতে পেজই থাক, সমস্যা নাই। এই ডিজিটাল মার্কেটিং অথবা এসইও নামেও আপনার একটা ক্যাটাগরি থাকবে, আপনি জাস্ট পোস্ট দিবেন ক্যাটাগরির আন্ডারে। এই যে আমরা যদি এই ক্যাটাগরিতে যাই বা পোস্টে যাই, আমরা তো আসলে পেজে পোস্ট দিব না, আমরা জাস্ট পোস্ট দিব কখন? পোস্ট থেকে। তার মানে পোস্ট থেকে নিউ পোস্ট। আর নিউ পোস্ট দেওয়ার সময় আমাকে জাস্ট শুধুমাত্র দেখে দিতে হবে যে আমাদের এটা কোন ক্যাটাগরির আন্ডারে পোস্টটা যাবে। বোঝা গেছে? আর আমরা যদি আপনাদেরকে একটু কনফিউশন হয়, আর আমি যদি কনফিউশনটা দূর করতে চাই, তাহলে আমরা এভাবে আরো আপনাকে কিছুটা দেখাইতে পারি যে ধরেন এই যে letsbuybd.com, যে এটা একটা আমার ই কমার্স সাইট ধরেন। তো এই যে ই কমার্স সাইট, এখান থেকে আমার হয়তো বা এই যে যেমন ফ্যাশন রিলেটেড দেখেন যে পোস্ট আছে, এগুলো কিন্তু ক্যাটাগরি। আর ফ্যাশন রিলেটেড মধ্যে যেমন লেডিস ফ্যাশন আছে, জেন্টস ফ্যাশন আছে। তো জেন্টস ফ্যাশনের মধ্যে ক্লথ আইটেম আছে, হ্যাঁ, যেমন বিভিন্ন ধরনের আপনার শুজ আছে, হয়তো বা ব্যাগ আছে। তো এই যে আমরা কোন ক্যাটাগরির আন্ডারে পোস্ট দিব? তার মানে আমি কি প্রতিবার যে এই যে স্যান্ডেল বা শুজ বা যা আছে ক্লথ আছে তার মধ্যে পোস্ট দিব? না, আমাকে পোস্ট দিতে হবে কোথায়? আমরা যদি পোস্ট অপশনে যাব, পোস্ট অপশনে গিয়ে শুধুমাত্র দেখাই দিতে হবে যে কোন ক্যাটাগরির আন্ডারে পোস্টটা যাবে। আর সেটাই অটোমেটিকলি আমার ওয়েবসাইটে প্রিভিউ হবে ওই ক্যাটাগরির আন্ডারে, মানুষ দেখতে পারবে ক্লিক দিলে। এই জন্যই আসলে ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে হয়। আমরা এখান থেকে দেখেন যদি আমি মেনু অপশনে যাই, এখান থেকে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা মেনুতে যাই, এই যে এখান থেকে মেনুতে গেলে আপনি দেখতে পারবেন যে মেনু থেকে আমার এগুলা সবগুলো ক্যাটাগরি অ্যাড করছি, কারণ আমার এগুলো কিন্তু পেজ না। আপনি অবশ্যই ক্যাটাগরি অ্যাড করবেন মেনুতে, আর সেই ক্যাটাগরির আন্ডারে পোস্ট গুলো থাকবে। আপনি পেজও থাকবে, ক্যাটাগরিও থাকবে, পেজও ক্রিয়েট করতে হবে, ক্যাটাগরিও ক্রিয়েট করতে হবে, কারণ আমার এখানে কিছু পেজও আছে, কিছু ক্যাটাগরিও আছে। আর আপনি চাইলে যদি পেজ ক্রিয়েট করতে না চান, ক্যাটাগরি ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটের যেগুলো প্রিভিউ হচ্ছে, হ্যাঁ, এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে সরাসরি ক্যাটাগরি অ্যাড করে ফেলবেন, সমস্যা নেই। কারণ ভিজিটররা কখনো দেখতে পারবে না যে পেজ নাকি, ক্যাটাগরিটাও পেজ আকারেই প্রিভিউ হবে, আর পোস্টগুলো এর আন্ডারেই চলে আসবে। তো আমরা এভাবে পেজ বা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, এবং এগুলোকে আমরা ড্রপ ডাউন মেনু আকারে সাজাইতে পারবো। ঠিক আছে? আর এখন হয়তোবা আমাদের কথা যে অনেকেরই আপনাদের যে ওয়েবসাইট নেই, যার কারণে হয়তোবা এগুলো আমরা ইনস্টল করতে পারবো না। দেখেন এখানে আমরা অলরেডি যে আপনাদের ডোমেইন হোস্টিং সম্পর্কে আইডিয়া দিছিলাম, ডোমেইন হোস্টিং এর পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সি প্যানেল সম্পর্কে আইডিয়া পেলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল সম্পর্কে আইডিয়া পেলাম, ইন্ট্রোডাকশন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এরপরে হচ্ছে আমাদের এই যে থিমস ইনস্টল, এরপর হচ্ছে পারমালিঙ্ক সেটআপ, অ্যাক্টিভ আর্ক স্মিথ, অ্যান্টি স্প্যাম কিভাবে ইনস্টল করে, এরপরে হচ্ছে যে আমাদের রিনেম আনক্যাটাগরিজ ক্যাটাগরি, এরপরে হচ্ছে ক্রিয়েট এ কাস্টম পেজ ইন ওয়ার্ডপ্রেস, কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসে কাস্টম পেজ ক্রিয়েট করতে হবে, এরপর হচ্ছে সেট আপ মেনু ইন ওয়ার্ডপ্রেস, কিভাবে মেনু সেট আপ করতে হবে, এবং হচ্ছে আমাদের কিভাবে ড্রপ ডাউন মেনু সেট করতে হবে। আর এখান থেকে ডিলিট আনইউজড বা যেগুলো থিম প্লাগিং, আমরা যদি যেগুলো অপ্রয়োজনীয় থিম প্লাগিং সেগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। সো ডিলিট করার জন্য আপনি আপনার প্লাগিং এ যাবেন, আপনি যদি অল প্লাগিং এ যান, যে ইনস্টল প্লাগিং, বর্তমানে যেই প্লাগিং গুলো ইনস্টল আছে, যেগুলো আপনার প্রয়োজন হবে না, সেই প্লাগিংটাকে আপনি কি করবেন, এখান থেকে আগে অ্যাক্টিভ করা থাকলে ডিঅ্যাক্টিভ করে নেবেন।
ডিঅ্যাক্টিভ করার পরে চেক মার্ক দিবেন, চেক মার্ক দেওয়ার পরে পার্মানেন্টলি ডিলিট করার অপশন আসবে। এই যে এখান থেকে আমরা এই যে ডিলিটে ক্লিক দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনি চাইলে এভাবে ডিলিট করে নিতে পারেন। আবার থিমও ডিলিট করতে পারেন। এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। থিমে যাওয়ার পরে দেখবেন যে আমার এইটাতে অবশ্য একটা থিমই দেওয়া আছে। আমরা অন্য ওয়েবসাইটে যাই একটু দেখি যে এটাতে থিম, যে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে গিয়ে এই যে দেখবেন আপনি বর্তমানে কতগুলো থিম হয়তো ইনস্টল করা ছিল। কারণ এই প্রতিটা থিম ইনস্টল করার জন্য কিন্তু আপনার কিছু না কিছু জায়গা ধরে রাখছে। সো যেটা ইনস্টল সেটা প্রথমেই দেখবেন এটা অ্যাক্টিভ করা আছে, আর বাকি থিমগুলো আপনি ডিলিট করে দিবেন। তো কিভাবে, সেটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখবেন এখানে ডিলিট বাটন আছে, ডিলিটে ক্লিক দিলে এখানে আপনি ওকে ক্লিক দিবেন। যে যে আপনি কি শিওর তাই বলতেছে, কনফার্ম দিস ডিলিট, ইয়েস, ওকে ক্লিক দেন। দেখেন আপনার থিমটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো অপ্রয়োজনীয় থিম গুলো আপনি এইভাবে ডিলিট করে নিতে পারেন। আর ডিলিট করার পরে এখানে অবশ্য আমাদের মোটামুটি কাজ শেষ, যে ডোমেইন হোস্টিং, সি প্যানেল, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ইন্টারডেকশন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, থিম ইনস্টল, পারমালিঙ্ক সেটআপ, হ্যাঁ, অ্যাক্টিভ আর্কিসমেট, আনক্যাটাগরিজ, ক্রিয়েট কাস্টম মেনু, ডিলিট, আমাদের মোটামুটি 19 নাম্বার পর্যন্ত শেষ। এগুলো হচ্ছে অপশনাল, এগুলো দরকার নেই। ডাব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট রিমুভ, এগুলো হচ্ছে হাইড ইরো, হ্যাঁ, এগুলো প্রয়োজন হবে না। আমাদের প্রায় 19 নাম্বার পর্যন্ত কাজ শেষ। এরপরের কাজটা করব আমরা ইওস্ট এসইও, যেটা মেইনলি এসইওর জন্য প্রয়োজন। ইওস্ট এসইও প্লাগইন ইনস্টল করব এবং এটাকে কনফিগার করব। তো এটা কনফিগার করার পরে যেহেতু আমরা এটা নেক্সট ক্লাসে করব, আপনাদের এখন বর্তমানে কারো কোনো ওয়েবসাইট নাই, তাই না? তো এখন আপনারা প্র্যাকটিস করতে পারতেছেন না, অনেকেরই হয়তো প্রিমিয়াম ডোমেইন হোস্টিং নাই। তো আমি ফ্রিতে একটা ডোমেইন দেখাই যে আপনারা এইভাবে ট্রাই করবেন। তবে এটা অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করবে না। জাস্ট প্র্যাকটিস করার জন্য আপনারা চাইলে এটা দেখতে পারেন, যে হয়তোবা সবার নাও হইতে পারে, আবার সবার হইতেও পারে। ট্রাই করে দেখবেন জাস্ট প্র্যাকটিস করার জন্য। আমরা যদি আচ্ছা এখানে স্যার, এখন জি বলেন। ডোমেইন হোস্টিং নেয়ার জন্য আপনি ইনফিনিটিতে যেতে পারেন, হ্যাঁ, infinity.net। আরেকটা আছে আমাদের ফ্রিনোম। আচ্ছা স্যার, আমাদেরকে নতুন হিসেবে কয়টা কি খুলতে দেবে? আচ্ছা, আমরা এখন তো গিগ নিয়ে কথা বলতেছি না, একটু কাইন্ডলি আমরা যে টপিকসটা নিয়ে আসি তখন কথা আচ্ছা বলি, তারপরে গিগ নিয়ে কথা বলি। আচ্ছা স্যার। তো আমরা হচ্ছে যে ফ্রিনোমে এসেও আপনি এখান থেকে ফ্রি ডোমেইন নিতে পারবেন। তবে এরা হচ্ছে যে আপনাকে হোস্টিং দিবে না, শুধু ডোমেইন দেয়। ডোমেইনটাও কিন্তু ডট কম না, ডট টিকে, ডট এমএল, যেমন হয়তো বা এক্সাম্পল, হ্যাঁ, যে টিকে দিলাম। দেখেন এখান থেকে চেক অ্যাবিলিটি যদি দেখেন যে এই নামে কোনো ডোমেইন ফাঁকা আছে স্যার কিনা। এগুলো কি সাব ডোমেন? হ্যাঁ, অবশ্যই সাব ডোমেইন। টিকে, এমএল, এগুলো আপনাকে ফ্রি দিচ্ছে যে 1 বছরের জন্য। এমএল ডট জিএ ডট সিএফ, হ্যাঁ, জিকিউ, এগুলো হচ্ছে ফ্রি দিচ্ছে। যে ডট কম নিতে গেলে আবার আপনাকে যে $8 $9 দিয়ে কিনতে হবে। এই যে এখানে ওআরজি অর্গানাইজেশন $10 প্রায়, এগুলো কিনতে হবে। তো আপনি এখান থেকে শুধু ডোমেইন নিতে পারেন, আবার স্যার অন্য কোম্পানি থেকে। জি বলেন। এই সাব ডোমেন দিয়ে কি আমি স্যার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে পারবো? হ্যাঁ, সেটাই দেখাচ্ছি যে যদি হয় এটা। অনেক সময় হয় কি, ধরেন এখন আপনার ওপেন হবে, আবার 10 মিনিট পর ওপেন হবে না, আবার 1 ঘন্টা কাজ করতে পারেন, 2 ঘন্টা পর হবে না। তবে যদি হয় তো ট্রাই করে দেখতে পারেন। আমরা এটা ফ্রিতে নিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, সাথে সি প্যানেল যেমন সবই পাবো প্রিমিয়ামের মতোই, যদিও আপনাদের লাক ভালো হয়। এখান থেকে দেখেন আমাদের এই ডোমেইনটা হয়তো অ্যাভেলেবেল আছে, চাইলে আপনি নিতে পারেন। এই যে চেক আউট, ফ্রিতে নিতে পারবেন। তবে ফ্রিডম থেকে একটু ঝামেলা, কারণ এখান থেকে ডোমেইন নিয়ে আবার আরেক কোম্পানি থেকে হোস্টিং নেওয়া একটু ঝামেলা হয়ে দাঁড়াবে। তো আমরা এখান থেকে না নিয়ে আমরা সরাসরি নিতে পারি কোথা থেকে, ফ্রিনোম। তো ফ্রিনোমে গিয়ে আপনি এখান থেকে এই যে ক্লায়েন্ট এরিয়া, এখান থেকে আগে সাইন আপ করে নেবেন। এখান থেকে সাইন আপ, তো সাইন আপ করে নেবেন কোন মেইল দিয়ে। আমরা একটু মেইল ক্রিয়েট করে দেখি যে মেইলটা নেই। আমরা হয়তো বা চাচ্ছি যে এই মেইলটা দিয়ে আমরা সাইন আপ করব। স্যার আমরা হোস্টিং ছাড়া কি কাজ করতে পারবো? হোস্টিং ছাড়া ডোমেইনের কোনো দাম নাই। এখানে আমি যা নিচ্ছি সেখানে ডোমেইন এবং হোস্টিং দুইটাই দিবে আপনাকে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তো
আমরা এখান থেকে ইমেইল পাসওয়ার্ড দিলাম, আবার সেম পাসওয়ার্ড কনফার্মেশন স্যার পাসওয়ার্ড। হোস্টিং ছাড়া কি প্লাগইন গুলো সেট আপ করা যাবে না স্যার? হোস্টিং ছাড়া তো আপনি ওয়ার্ডপ্রেসই ইনস্টল করতে পারবেন না। তো ডোমেইনও লাগবে, ও ডোমেইনের সাথে হোস্টিংও লাগবে। হোস্টিং নেওয়ার পরেও ওয়ার্ডপ্রেস ইনস্টল না করলে কোনো কাজে আমাদের আসবে না। প্লাগইন কেন, আপনি ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন না। এই জন্য দুইটাই লাগবে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দেওয়ার পরে আই এম নট রোবট এখানে ক্লিক দেওয়ার পরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে দেখেন আপনার এখান থেকে একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে। আমরা একটু মেইলটা চেক করে নেই যে আমরা দেখি ইনফিনিটি থেকে আমাদের কোনো মেইল পাঠানো হয়েছে কিনা। আমরা একটু জিমেইল চেক করে নিব। হ্যাঁ, জিমেইলে আসার পরে আমরা এখান থেকে দেখবো যে আমাদের হয়তো ইনফিনিটি থেকে আমাদেরকে একটা মেইল পাঠাবে। যাদের আসলে প্রিমিয়াম ডোমেইন হোস্টিং নাই তাদের জন্য অল্টারনেটিভ ওয়ে। তো এটা আসলে খুব ভালো সার্ভিস দিবে না আপনাদেরকে, তারপরেও আমরা একটু ট্রাই করে দেখতেছি যে এখানে আমরা 10 জন থাকলে হয়তো 2-4 জনের হইতে পারে, আবার সবারই হইতে পারে। একটু ট্রাই করে দেখবেন। ভেরিফাই ইমেইল অ্যাড্রেস। তো ভেরিফাই ইমেইলে আসার পরে আমরাও এখানে ডোমেইন আসলে আমাদেরকে একটা সাব ডোমেইন দিবে। এখানে আমরা এই ইন্টারফেসে চলে আসবো। এখানেও ইনফিনিটিও আপনাকে কিন্তু প্রিমিয়াম, এই যে দেখেন গো প্রিমিয়াম, এখান থেকে আপনি প্রিমিয়াম ডোমেইনও কিনতে পারেন। তো এখান থেকে আমরা যেটা করব যে নো অ্যাকাউন্ট ইয়েট, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে এখান থেকে আমরা সাব ডোমেইন, আপনি কিন্তু কাস্টম ডোমেইন নেবেন না। কাস্টম ডোমেইনটা হচ্ছে ডট কম, আর এটা কিন্তু ফ্রিতে আপনাকে দিবে না। সো সাব ডোমেইন আমরা নিতে চাচ্ছি। এখান থেকে দেখেন ডোমেইন এক্সটেনশন যেমন ডট কম হয়, আর এখান থেকে ডট, এই যে ইনফিনিটি ফ্রি অ্যাপস আছে, হ্যাঁ, ডট ইপিজেড আছে, এরপর হচ্ছে ডট ব্লগ আছে, লাভ ব্লগ আছে, বিভিন্ন ধরনের এক্সটেনশন, যে কোনো এক্সটেনশন নিতে পারেন। তো আমি চাচ্ছি যে এটা নিব, এই এক্সটেনশন। আর আমার ডোমেইনের নাম কি হবে? আমার হয়তো ডোমেইনের নাম হবে যে ক্রিয়েটিভ আইটি সিটিজি বিডি। হ্যাঁ, আপনি বিডি, আমি ডিএম দিলাম। ডিএম বা প্রথমে ডিএম দেই, যে ডিজিটাল মার্কেটিং জাস্ট প্র্যাকটিসের জন্য, যেহেতু ডিএম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সিটিজিবিডি, তারপর হবে ডট ইপিআইজেডওয়াই ডট কম। ওকে, এখান থেকে সার্চ ডোমেইন, আসলে এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা এটা দেখার জন্য। আচ্ছা, দিস ডোমেইন ইজ অ্যাভেলেবেল, সো আমি এই ডোমেইনটা চাইলে নিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা এখানে এই যে ডোমেইনের নাম, এখানে আসার পরে আই এম নট রোবট। সো আই এম নট রোবটে ক্লিক দেওয়ার পরে আপনি কি করবেন? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে বা আপনার ডোমেইনটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি ডোমেইনটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা কোথায় যাব? এই যে দেখেন ইওর কন্ট্রোল প্যানেল, এই যে ওপেন কন্ট্রোল প্যানেল, আপনি এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন। অর্থাৎ আমরা আমাদের প্রিমিয়াম ডোমেইন হোস্টিং এর যে এই যে কন্ট্রোল প্যানেল দেখছিলাম, এই যে এটা কিন্তু আমার প্রিমিয়াম ডোমেইন হোস্টিং এর কন্ট্রোল প্যানেল। ঠিক এই প্রিমিয়াম ডোমেইন হোস্টিং এর মতোই কন্ট্রোল প্যানেল আমাকে ফ্রিতেও দিচ্ছে ইনফিনিটি। এই যে দেখেন, আমরা যদি ক্লিক দেই ওপেন কন্ট্রোল প্যানেল, ওপেন কন্ট্রোল প্যানেলে আসার পরে এখান থেকে আপনাকে একটা তাদের টার্মস এন্ড কন্ডিশন দিবে। একটু আপনি তাদের সাথে মানে এগ্রি আছেন বা আপনি তাদের সাথে রাজি আছেন, এই যে আই অ্যাপ্রুভ, এটাতে ক্লিক দিবেন নিচে। হ্যাঁ, এই যে আই অ্যাপ্রুভে ক্লিক দিব। তো এখান থেকে আমরা আই অ্যাপ্রুভে ক্লিক দিলে আপনাকে টাইম নিবে একটু, যে থ্যাঙ্কস প্ল্যানিং ইজ নাও লোডেড। যে দেখেন আমরা সি প্যানেলে চলে আসছি, এই যে আমাদের সি প্যানেলটা দেখাই দিবে। তো আমরা এই সি প্যানেলে আসার পরে আমাদেরকে কি করতে হবে? ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। কারণ বর্তমানে আমরা যে ডোমেইন নেমটা নিছিলাম, সেই ডোমেইন কিন্তু আমাদের কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা না থাকলে আমাদের সেই সাইটটা কখনো ওপেন হবে না, তাই না? আমরা যদি সাইটটা দেখি যে আমাদের সাইটের নামটা জানি কি ছিল, যে ডিএম ক্রিয়েটিভ আইটি, অথবা দেখেন আমরা সি প্যানেলে আসলাম। সি প্যানেলে আসার পরে আপনি এখান থেকে যে সবার নিচের দিকে আসবেন, সেম ফাংশনটাই পাবেন। এই যে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ইনস্টলার, সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ইনস্টলে ক্লিক দিবেন। সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ইনস্টলে আসার পরে এই যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল, ইনস্টল থেকে আমরা এইচটিটিপিএস, এই যে ডিএম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট বিডিএস ইপিজেড, হ্যাঁ, যে ডট কম ইপিআইজেডওয়াই, এটা দিয়ে আপনি এখান থেকে কি দিবেন? আমরা নাম দিব হয়তো অ্যাডমিন, মানে যে ডাব্লিউপি অ্যাডমিন দিছিলাম না, যে অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড, আমরা অ্যাডমিন, আর এখানে একটা ডিফল্ট পাসওয়ার্ড দেই।
ওকে, একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে প্রিমিয়ামের মতো আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করে নেন, যেটা এই যে আমরা হয়তো এই থিমটা নিব। এই থিম সিলেক্ট করার পরে আমরা কি করব, ফাইনালি ইনস্টল। কানেকশন লস। ওকে, আমরা আরেকবার একটু দেখি যে এটা কি প্রবলেম হয়েছে, আমরা আবার একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এখান থেকে আমাদের একটু টাইম নিয়ে যেতে চেক সাবমিট, যে টেক 4 থেকে 5 মিনিট বা 3 to 4 মিনিট, প্লিজ ডু নট ইউনিক 100, এটা 100% হবে। তো আমরা একটু রিলোড দিই, এটা মেবি কোনো কিছু মিসিং হয়েছে, আমরা আরেকবার একটু ট্রাই করে দেখি যে এটা ইনস্টল। আমরা এখান থেকে যে সি প্যানেলে আসার পরে ওয়ার্ডপ্রেস ইনস্টল। ফ্রি জিনিস তো, সস্তার তিন অবস্থা, কথায় আছে না, ফ্রিতে মাঝে মধ্যেই প্রবলেম করবে। দেখবেন এই সার্ভার আছে, এই সার্ভার নাই, আবার সার্ভার ইরোর। হ্যাঁ, আপনি দেখবেন ওয়ার্ডপ্রেসে ইনস্টল করছেন ঠিকই, আবার লোডিং হচ্ছে না, সাইট ওপেন হচ্ছে না, এই ধরনের নানান প্রবলেম করে। ফ্রি জিনিস যেহেতু করার কিছু নাই। আমরা আবার একবার ট্রাই করতেছি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য। ইনস্টল, আমরা https, এরপরে মাই ব্লগ, আমরা একটু আবারও অ্যাডমিন দেওয়ার পরে আমরা একটা পাসওয়ার্ড দিব, তাই না? স্যার আপনি বলছিলেন যে ওই যে এসএসএল সার্টিফিকেট না থাকলে ওইখানে এসটিটিপি সিলেক্ট করার জন্য। এটা আমরা ফ্রিতে তো প্রথমের জন্য যে অবশ্যই এসএসএল নাই, এই যে দেখেন এখান থেকে বলতেছে যে এসএসএল সার্টিফিকেট নট ফাউন্ড, এসএসএল নাই দেখে নিবে না। তো আমরা এইচটিটিপি দিয়েই করতে হবে, এইচটিটিপিএস টা নিবে না। তো আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিলাম। অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা আবারও একটু থিমটা নিয়ে নিচ্ছি, এই থিমটা দিব। থিম সিলেক্ট করার পরে আমরা কি আবার ইনস্টল নাও ক্লিক দিলে আমাদের সাইটটা দেখা যাচ্ছে হয়তোবা, এবার ইনস্টল কমপ্লিট হয়ে যাবে বা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। 1 মিনিটের মতো টাইম নেয়, 15% হয়ে গেছে, 100% কমপ্লিট হয়ে যাবে। ওকে, ফাইন, যে কনগ্রাচুলেশন, দি সফটওয়্যার ইনস্টল সাকসেসফুলি, আমাদের ওয়েবসাইট ইনস্টলটা সাকসেসফুলি হয়ে গেছে। আমরা চাইলে এবার এই যে ওয়েবসাইটের নামটা, যে dmcreativitctgvd.com না সরি, যে বিডি এরপর হচ্ছে epzy.com, যে আমরা সাবডোমেইন ক্রিয়েট করলাম। দেখেন আমাদের সাইটটা অলরেডি ওপেন হয়ে গেছে। দেখছেন কত সহজে সুন্দরভাবে প্রিমিয়াম। এখন আপনি এটা দেখে কোনো বোঝার উপায় নাই যে এটা আমাদের ফ্রি সাইট। আমাদের সাইটটা এভাবে ইনস্টল হয়ে যাবে। আবার এই সাইটটাকে আমাকে লগইন করার জন্য কি করতে হবে, সাইটে গিয়ে wp- দিয়ে অ্যাডমিন সাইটে লগইন করে ফেলবেন। তো এটাও লগইন করার জন্য আমরা কি লিখব, একটু আগে আমরা রেজিস্ট্রেশন করার সময় অ্যাডমিন দিছিলাম, আর যে পাসওয়ার্ড দিলাম আমরা সেই পাসওয়ার্ড, ওকে, সেই পাসওয়ার্ড দিয়ে সাইটটাকে লগইন করে ফেলেন। তো লগইন করার পরেও আমরা প্রিমিয়াম ডোমেইন হোস্টিং এর যে ইন্টারফেস দেখে আসছিলাম, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, দেখেন ফ্রিতেও সেম ড্যাশবোর্ডটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে মেনু সেটআপ করা, হ্যাঁ, প্রতিটা প্লাগইন সেট করা, এগুলো সবই আপনি পাবেন যদি আপনাকে আসলে এই সার্ভিসটা ভালোভাবে দিয়ে থাকে। তবে অনেক সময় সাইটটা ওপেন হবে না। তো আপনারা এইভাবে ইনফিনিটি ইনফিনিটি থেকে ফ্রি সাবডোমেইন নিয়ে এভাবে ট্রাই করতে পারেন। আপনাদের সবার কাজ থাকবে ইনফিনিটিতে এসে সবাই একটা করে সাবডোমেইন ক্রিয়েট করে ফেলবেন। সাবডোমেইন ক্রিয়েট করার পরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবেন, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা যে প্লাগইন নিয়ে কাজ করছিলাম, যে সি প্যানেল, ওয়ার্ডপ্রেস ইনস্টল, যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, পারমালিঙ্ক সেটআপ, অ্যাক্টিভ আগস্মিতা, এই প্লাগইন গুলো সবকিছু ইনস্টল করে ফেলবেন।